নতুন প্রজন্মকে জাতির জনকের কথা জানাতে আয়োজন করা হলো বঙ্গবন্ধুর বিরল ছবির প্রদর্শনী। শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি, মন্তব্য প্রধানমন্ত্রী। আমাদের মাঝ থেকে নিয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কখনো হত্যা করতে কেউ পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আর পারবে না। এই বাঙালি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে সরকার, জঙ্গিবাদের জুজু দেখিয়ে বহির্বিশ্বের সমর্থন ধরে রাখা যাবে না, ব্রিফিংয়ে বিএনপি। আদালত অবমাননা মামলায় জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক দোষী সাব্যস্ত। দুদকের মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদকের 3 বছরের কারাদণ্ডাদেশ। সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় প্রধান আসামি 2 দিনের রিমান্ডে। সংগঠনটির অন্তর্দ্বন্দ্বে ঘটছে একের পর এক খুনের ঘটনা, বিব্রত আওয়ামী লীগ নেতারা। সমুদ্র থেকে দফায় দফায় উদ্ধার হওয়া অভিবাসীদের অধিকাংশই নরসিংদীর বাসিন্দা। মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য দালালদের বিচার দাবি। এবং কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটের হাজরা চ্যানেলে ভরা বর্ষায় দেখা দিয়েছে নাব্য সংকট, মাঝ নদীতে ফেরি আটকে দুর্ভোগ চরমে, সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে কেউ হত্যা করতে পারেনি, পারবেও না। যত বাধাই আসুক না কেন, বাঙালি জাতি তা অতিক্রম করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবেই। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু স্মরণে ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এ সময় বঙ্গবন্ধু স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শুধু স্বাধীনতায় নয়, বাঙালি জাতির প্রতিটি সংগ্রামে বঙ্গবন্ধুর আত্মত্যাগ জড়িয়ে আছে। দেশের মানুষকে বঞ্চনা থেকে রক্ষা করাই ছিল তার প্রধান লক্ষ্য। জাতির পিতা বলেছিলেন, আমরা যখন রক্ত দিতে শিখেছি, তোর কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। তো বাঙালি জাতিকে যে দাবায় রাখতে পারা যায় না, এটা আজকে বাঙালি প্রমাণ করেছে। বঙ্গবন্ধুর রক্ত আজকে এই বাংলাদেশের মাটিতে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, সে আদর্শ তো ছিল জাগ্রত। এই আদর্শকে তো তারা হত্যা করতে পারে নাই। বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কখনো হত্যা করতে কেউ পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আর পারবে না। এই বাঙালি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যত বাধা বিঘ্ন, যত চড়াই উৎরাই, যত বন্ধুর পথ আসুক না কেন, বাঙালি জাতি তা অতিক্রম করে এগিয়ে যাবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন এই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি সব হারিয়েছি, মা বাবা ভাই, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, দেশের জন্য, জাতির জন্য আত্মত্যাগ করা, দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবনের যে কোনো ঝুঁকি নেওয়া আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। জাতির পিতা সেই শিক্ষা, তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। নতুন প্রজন্মকে জাতির জনকের কথা জানাতেই আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর বিরল ছবির প্রদর্শনী। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 3 দিনব্যাপী এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শত শত ছাত্রছাত্রী সেখানে প্রদর্শনী ঘুরে দেখে বঙ্গবন্ধু সম্পর্কে জানেন। এতে বক্তব্য দেওয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি আঁকেন। এ সময় প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শাহালি জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়।
হাফসা, আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শ্রদ্ধা জানানো হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে আলোকচিত্র প্রদর্শনী, এখানে 106টি ছবি স্থান পেয়েছে, যেগুলো বঙ্গবন্ধুর কর্মময় জীবনের, তার রাজনৈতিক জীবনের এবং তার পারিবারিক জীবনেরও 106টি দুর্লভ ছবি কিন্তু আজ স্থান করে নিয়েছে আজকের এই প্রদর্শনীতে। যেখানে হাফসা, যেই ছবিগুলো এখানে স্থান পেয়েছে, আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য সাধারণ যে গণমাধ্যমে পত্রপত্রিকায় বঙ্গবন্ধুর যে ছবি এতদিন আমরা দেখে এসেছি, তার থেকে কিন্তু এই ছবিগুলো কিন্তু আসলে বেশিরভাগ ছবি এখানকার প্রকাশিত হয়নি, এবং সেই অপ্রকাশিত ছবিগুলো নিয়ে কিন্তু আজকের এই প্রদর্শনী। এবং আয়োজকদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে নতুনভাবে উপস্থাপন করা, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন ঘটনাকে উপস্থাপন করাই আসলে এই চিত্র প্রদর্শনীর উদ্দেশ্য বলে তারা জানিয়েছেন। এবং এই ছবিগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি হাফসা, যেখানে আমি আগেই বলেছি যে তার পারিবারিক অনেক ছবি রয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে অন্তরঙ্গ পূর্ণ মুহূর্তে তিনি সময় কাটাচ্ছেন এমন ছবি যেমন রয়েছে, তেমনি বিশ্ব নেতাদের সঙ্গে, আমেরিকার প্রেসিডেন্ট, ব্রিটেনের রানী এলিজাবেথ, কিংবা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে তার যে বৈঠক, এবং জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেওয়ার যে ছবি, সেই ছবি কিন্তু এখানে রয়েছে। এবং নতুন প্রজন্মের প্রচুর প্রতিনিধি, স্কুল কলেজ পড়ুয়া অনেক মানুষকেই কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি এই প্রদর্শনীতে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিকেল 5টার সময় আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপরেই কিন্তু এই প্রদর্শনী খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এবং আমরা যেটা দেখতে পাই যে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে, শিশু কিশোর থেকে শুরু করে, এবং বিশেষ করে যারা 71কে দেখেছেন, যারা মুক্তিযুদ্ধকে দেখেছেন, যারা বঙ্গবন্ধুকে দেখেছেন, তারা কিন্তু এই প্রদর্শনীতে এসে সেই হারিয়ে যাওয়া সেই স্মৃতিতে বারবার ফিরে যাচ্ছেন, আবেগ আপ্লুত হচ্ছেন। তো এরকম একটি পরিবেশ এখন এই আলো আঁধারির মধ্যে বিরাজ করছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তো হাফসা, এই প্রদর্শনীটি আগামী 3 দিন খোলা থাকবে, সকাল থেকে এরকম রাত পর্যন্ত, এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনীটি। তো এই ছিল প্রদর্শনীর সর্বশেষ খবরাখবর আমার কাছে। হাফসা। জয়, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বঙ্গবন্ধু স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর খবর জানিয়ে দেওয়ার জন্য। এর আগে সকালে রাজধানীর বিমানবন্দর এলাকার আশকোনায় হজ ক্যাম্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আগামী বছর থেকে হজ যাত্রা আরও সহজতর করতে অনলাইনে বছরব্যাপী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই হজ যাত্রাকে সহজতর করেছে। বর্তমান সরকার কখনোই ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায় না, বরং ধর্মীয় অনুশাসন মেনেই দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। এ সময় জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের 16ই আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হবে, যা চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। হজ কর্মসূচি উদ্বোধনের আগে এবছর হজ যাত্রায় যে ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হবেন, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সরকার দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। এর মাধ্যমে জঙ্গি দমনের নামে ক্ষমতায় টিকে থাকতে বহির্বিশ্বের সহানুভূতি আদায়ে সরকার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করে তারা। গতকাল রাতে 20 দলের বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত জানাতে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একটা প্রহসনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শত চেষ্টা করেও সরকার 20 দলীয় জোটের কোনো দলকে নিতে পারে নাই, এবং 20 দলীয় জোটের কোনো ব্যক্তিকেও তারা নির্বাচনে আনতে পারে নাই। অর্থাৎ 20 দলের ঐক্য অটুট আছে, অক্ষুণ্ণ আছে, শক্তিশালী আছে। বর্তমান ক্ষমতাসীন দল বিরোধী দলে থাকতেও এদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ ও প্রচারের অপচেষ্টা চালিয়েছিল। এখনো সেই জুজুর ভয় দেখিয়ে তারা মুক্ত বিশ্বের সহানুভূতি আকৃষ্টের লক্ষ্যে কাজ করছে। আর সেজন্যই গুম, খুন, শিশু হত্যা, নারী নির্যাতন, ব্লগার খুনের মতো ঘটনা নির্বিঘ্নে বেড়ে চলেছে।
আদালতে অবমাননার অভিযোগ প্রমাণ হওয়ায় দোষী সাব্যস্ত করে দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে জরিমানা করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের কার্যক্রম চলা পর্যন্ত দুজনকে এজলাসে বাধ্যতামূলক অবস্থানের সাজা ও 10,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 7 দিনের কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত এ সাজা ভোগ করেন তারা। এদিকে দুদকের দায়ের করা এক মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। মানবতাবিরোধী অপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ের আগে বিচারপতিদের জড়িয়ে গত 16 জুলাই একটি নিবন্ধন ছাপায় দৈনিক জনকণ্ঠ। নিবন্ধনটি লিখেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। নিবন্ধনটিতে প্রধান বিচারপতির সঙ্গে সাকার পরিবারের কথিত বৈঠকের কথা উল্লেখ করা হয়। বৃহস্পতিবার আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ এ ধরনের নিবন্ধের জন্য পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ ও নিবন্ধের লেখক স্বদেশ রায়কে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন। একই সঙ্গে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত আদালত কক্ষে বাধ্যতামূলক অবস্থানের নির্দেশ ও আর্থিক জরিমানার রায়ও দেন আপিল বিভাগ। আদালত লেখক স্বদেশ রায় এবং সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে দোষী সাব্যস্ত করেছেন এবং উভয়কে আদালতের কার্যক্রম চলাতক পর্যন্ত তাদের কারাদণ্ড প্রদান করেছেন এবং দুজনকেই 10,000 টাকা করে জরিমানা করেছেন। এই জরিমানার টাকা আগামী 7 দিনের ভিতরে যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আদালত তার সংক্ষিপ্ত রায়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতার নামে বিচার বিভাগ ও বিচারকদের নিয়ে কুৎসা রটনা করা যাবে না। পর্যবেক্ষণ দেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও। আদালত সার্বিকভাবে বলেছেন যে কোর্টকে কোনো মতেই স্ক্যান্ডালাইজ করা যাবে না এবং সেটা সার্বিকভাবে কোর্ট হোক বা যে কোনো বিচারক হোক, এবং সমালোচনা করা যাবে কিন্তু সেই সমালোচনা যাতে কাউকে মানে স্ক্যান্ডালাইজ না করা হয়। দুপুর 1:15 সাজা খেটে বের হন এই দুই সাংবাদিক। পরে জনকণ্ঠের আইনজীবী জানান আদালতের এই রায় মেনে নিয়েছেন তারা। আমরা এই রায় মেনে নিয়েছি, দেশের সর্বোচ্চ আদালতের রায়। এই আদেশের বিরুদ্ধে রিভিউ হবে কি হবে না এই বিষয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এদিকে দুদকের দায়ের করা এক মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকার জরিমানার রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 3। সম্পদের তথ্য না দেওয়ায় তার বিরুদ্ধে 2010 সালের 13 জুন মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ জুলফিকার আলী তাকে জিজ্ঞাসাবাদ করেন। ফিরোজ রশিদের বিরুদ্ধে অভিযোগ, ধানমন্ডির 2 নম্বর রোডের 1 বিঘা জমি ভুয়া দাতা সাজিয়ে আত্মসাৎ করেছেন তিনি। সম্পত্তিটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর নামে ছিল এবং পরে তার উত্তরাধিকারীরা লিজ নেন। সর্বশেষ মোহাম্মদ আলীর ওয়ারিশ মাহমুদ আলীর তত্ত্বাবধানে ছিল ওই জমি। পরে তার চাচাতো ভাইয়ের স্ত্রী সাফিয়া আলী জাল কাগজপত্র তৈরি করে ফিরোজ রশিদের কাছে হস্তান্তর করেন। এর মধ্যে অভিযোগের সত্যতা যাচাইয়ে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সংশ্লিষ্ট কাগজপত্র চেয়ে আলাদা 3টি চিঠি দিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে কাজী ফিরোজ রশিদ সাংবাদিকদের বলেন, আদালতের রায় অনুযায়ী কাজ করবেন তিনি। আমি এখানে বলছি যেটা হচ্ছে আইন আদালতের ব্যাপার, বিচারাধীন মামলা, সুপ্রিম কোর্টে রয়ে গেছে মামলা এবং ডিস্ট্রিক্ট কোর্টে মামলা আছে, তারাই করছে আমাদের রায়ের বিরুদ্ধে। অতএব তারা যদি পায় কালকে বাড়িতে তাদের দিয়ে দেবো। তারা মামলায় তারাই করছে, মামলাটার রেজাল্ট যা হবে তাদের বাড়ি ছেড়ে দিয়ে দেবো। সিলেটে মদন মোহন কলেজের ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যা মামলার প্রধান আসামি প্রণজিৎ দাসের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিদুল করিম এই রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যা মামলার প্রধান আসামি প্রণজিৎ দাসকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক শাহিদুল করিম 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে নিহতের বাবা আলকাস মিয়া প্রণজিৎ দাসকে প্রধান আসামি করে 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল দুপুরে মদন মোহন কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী নিহত হন।
কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সিলেটের বেপরোয়া ছাত্রলীগকে। একটি খুনের ক্ষত মুছতে না মুছতেই নিজেদের অন্তর্দ্বন্দ্বে ঘটছে আরেকটি খুনের ঘটনা। এতে কলঙ্কিত হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি। সংগঠনের নেতারা বলছেন, আগের ঘটনার শাস্তি না হওয়ায় একের পর এক এমন ঘটনা ঘটছে। এ অবস্থায় ছাত্রলীগকে নিয়ে বিব্রত অভিভাবক সংগঠন আওয়ামী লীগ। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। হল দখলকে কেন্দ্র করে গত বছরের ২০ নভেম্বর সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে নিহত হয় ছাত্রলীগ কর্মী সুমন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার নগরীর মদনমোহন কলেজে নিজেরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবার দেশীয় অস্ত্রের আঘাতে খুন হয় ছাত্রলীগ কর্মী আব্দুল আলী। গত ২ বছরে নিজেদের মধ্যে সংঘর্ষে আরও কয়েকজন ছাত্রলীগ কর্মী খুনের পাশাপাশি পঙ্গুত্ব বরণ করেছে ডজনেরও বেশি। ছাত্রলীগ নেতাদের মতে, আগের ঘটনার বিচার না হওয়ায় বাড়ছে খুন। এর আগে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রশাসন আসলে সঠিকভাবে পদক্ষেপগুলো নেয়নি। আমাদের দাবি প্রশাসন নিরপেক্ষ চিন্তা ভাবনা করে প্রকৃত আসামি যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা। ছাত্রলীগের মারামারিতে বিব্রত অভিভাবক সংগঠন আওয়ামী লীগও। ছাত্রলীগ করে আসা বর্তমান আওয়ামী লীগ নেতারা বলছেন, ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন থেকে কমিটি না থাকায় বাড়ছে সংঘাত সংঘর্ষ। যেহেতু সাংগঠনিক কোনো তৎপরতাও সেখানে নেই, কিন্তু তারপরেও যে এই ধরনের ঘটনা, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে খুব শক্তভাবে এটা হ্যান্ডেলিং করা হবে। এদিকে নিজেদের ব্যর্থতার কথা অস্বীকার করে পুলিশ বলছে, সাক্ষী প্রমাণ না থাকায় অনেক সময় পার পেয়ে যায় অপরাধীরা। আদালত যেহেতু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার কার্যটা সম্পন্ন করে থাকে, এখানে আবেগের বা কোনো এরকম ইনফরমেশনের কোনো বেসিসে কাজ হয় না। যারা সাক্ষী তারা যথাসময়ে যদি সাক্ষ্য না দেয়, তখন মামলার একটা দুর্বল হয়ে যেতে পারে। প্রতিটি হত্যাকাণ্ডের পর পুলিশ কয়েকজনকে আটক করলেও কিছুদিন পর তারা বেরিয়ে যায় কারাগার থেকে। এরাই আবার জড়িয়ে পড়ে সংঘর্ষে, এমনটাই বলছেন খোদ ছাত্রলীগ নেতারাই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সন্ধ্যার সময় আরো থাকছে অনূর্ধ্ব 16 সাফ চ্যাম্পিয়নশিপে দুরন্ত দুর্বার বাংলার কিশোররা 2-1 গোলে ফেভারিট ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। মেগা এবার বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। সমুদ্র সীমায় দফায় দফায় উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নরসিংদী জেলার বাসিন্দা। চতুর্থ দফায় মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা 159 জনের মধ্যে 78 জনই এই জেলার। এর মধ্যে 10 জন শিশু কিশোর। সাধারণ মানুষের অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার এই প্রবণতায় উদ্বিগ্ন প্রশাসন। অন্যদিকে সমুদ্রে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার জন্য দালালদের বিচার দাবি করেছেন ফিরে আসাদের স্বজনরা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমাতে গিয়ে দফায় দফায় সমুদ্র সীমায় উদ্ধার হচ্ছে শিশু কিশোর সহ নরসিংদী জেলার উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা। সম্প্রতি মিয়ানমার থেকে 159 জন দেশে ফিরে আসার মধ্যে 78 জনই এই জেলার বাসিন্দা। এর মধ্যে 10 জন শিশু কিশোরকে পরিবারের নিকট হস্তান্তর করেছে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। এর আগে তৃতীয় দফায় 11 জুন উদ্ধার হওয়া জেলার আরও 9 শিশু কিশোরকে হস্তান্তর করে রেড ক্রিসেন্ট। দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিল এসব শিশু কিশোর। তারা জানায়, নানা নির্যাতনের শিকার হতে হয় তাদের। বাড়ির থেকে বলে নিয়ে গেছে যে গিয়া কাজ করে পরে টাকা দিব। পানি শ্রেণী কথা বা খানা খাদ্য কথা বলছে, শিবির আমাদের নিচে তিনি ওড়ায় উপরে ওড়ায় মোটা মোটা বিল আছে, মোটা মোটা রড মার দিছি। দালালদের খপ্পরে পড়ে যে শিশুগুলো হয়েছিল নিখোঁজ, 4 মাস পর তাদের ফিরে পেয়ে আনন্দে উঠবেন স্বজনেরা। তবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য দায়ী দালালদের বিচার দাবি করেছেন তারা। পাগলের মতন ঘুরছি, 3-4 মাস লাগায় কিন্তু খোঁজ খবর হয়নি। তখন অনেক আসছি ভাইয়া, অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। আকাশের সাত পাইছে সেখানে নিয়ে ফোন করছে, টাকা নেই তো 2,20,000। অনেক মনে করেন যে
দালালের উপযুক্ত বিচার চাই। এই অবস্থায় জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, ফেরত আসা ৭৮ জনের সঙ্গে কথা বলে অভিযুক্ত দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধেই আমরা নাম পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা কাজ করতেছি। কিছু কিছু লোক ইতিমধ্যে ধরা পড়েছে, আর বাকিরা পলাতক আছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করব। মানব পাচারের অভিযোগে নরসিংদী জেলায় গত বছর ৩৪টি ও চলতি বছরের জুলাই পর্যন্ত ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ৭৫-এর হত্যাকাণ্ড ছিল মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার বিরুদ্ধে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার ১৫ আগস্টের কেক কাটা নিয়েও সমালোচনা করেন। বঙ্গবন্ধু এবং তার মন্ত্রিসভার ৪ জন সদস্যকে হত্যা করার মধ্য দিয়ে প্রমাণিত হওয়া শুরু করলো যে ৭৫-এর হত্যাকাণ্ড কোনো পারিবারিক হত্যাকাণ্ড ছিল না, বরং এই হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। খালেদা জিয়াকে অনুরোধ করেন যে ১৫ আগস্ট কেক কাটবেন না। আমি তাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি খালেদা জিয়ার কেক কাটার অর্থ হচ্ছে তিনি এই ১৫ আগস্টকে সমর্থন করে আজকে সেইটাকে স্বীকৃতি তিনি বারবার দিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। জামায়াতকে লালন পালন করলে এর দায় বেগম খালেদা জিয়াকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু আজকে সার্বজনীন, এটা আজকে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী, আজকে এটা প্রমাণিত হচ্ছে। বেগম খালেদা যে লন্ডন যাচ্ছেন তার ছেলের সাথে সলা পরামর্শ করার জন্য, তিনি সেখান থেকে ফিরে কি করবেন তার জন্য আমরা অপেক্ষায় আছি। ২০টি ওই সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করেছেন গতকালকে, এবং সেখানে তিনি আবারও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে জামাতের সাথে তাদের গাঁটছড়া যে আছে এটা অটুট থাকবে, জামাতের সাথে তাদের সম্পর্ক কোনো অবস্থাতেই ছিন্ন হবে না। আসলে বিএনপি এখন সবচেয়ে বেশি জামাত নির্ভর হয়ে পড়েছে। জামাতকে বাদ দিয়ে তাদের অস্তিত্ব তারা নিজেরাই কল্পনা করতে পারে না। আজকে তারা সুস্থ রাজনীতিতে থাকবেন না আবার বাঁকা পথে হাঁটবেন, সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এই জামাত স্বাধীনতার পক্ষে কথা বলে না, এই দল নিষিদ্ধ করতে হবে। এই দলকে খালেদা জিয়া যদি লালন করেন তাহলে কিন্তু আপনাকেও এই জামাতের সকল দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপনে বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতির বিস্তারিত তথ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়ারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। আর যেসব বিশ্ববিদ্যালয়ে এই নির্দেশ অমান্য করবে তাদেরকে সেপ্টেম্বরের পর শিক্ষার্থী ভর্তি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁও ইউজিসি ভবনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিজস্ব ক্যাম্পাসে ফিরে যাওয়ার বিষয়ে আরও 2 থেকে 5 বছর সময় বাড়ানোর দাবি জানানো হয়। এছাড়া 2014-15 অর্থ বছর থেকে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে ভ্যাট আরোপ করা হয়েছে তা প্রত্যাহার সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করে সেখানে এমফিল ও পিএইচডি ডিগ্রি চালুর দাবি জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। ইংরেজিও পারছে না, কোন শুধু একজন তারা অতি জ্ঞানী লোক, তিনি বলতেছেন যে মন্ত্রী সেখানে যান, ইংল্যান্ডে যান, অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ভালো সুন্দর পরিবেশে জায়গার মধ্যে করছেন এবং ইতিমধ্যেই আমাদের বলা যায় প্রায় 17টা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাস তৈরি করে চলে গেছে। বাকি কয়েকটা কাজ চলতেছে, যেটা এখন শুরু হয় নাই, কিন্তু হবে, এটা আমাদের রাস্তা অবশ্যই করা যায়, কারণ কাজটা শুরু হয়ে গেছে। কিছু আছেন তারা জমি কিনেও কিন্তু তারা খুব একটা তৎপরতা দেখতে পাচ্ছে না। এইরকম বিশ্ববিদ্যালয়ে আমরা চাই বন্ধ করে দিতে চাই, কোর্টের রায় নিয়ে আটকে রাখবো না। কারণ আমি ওই 4টা 5টা 7টা 10টার জন্য আমি এই 80টা ইউনিভার্সিটিকে আমি তো নিশ্চয়ই রিস্কের মধ্যে ফেলতে পারি না। কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর হাজরা চ্যানেলে ভরা বর্ষায় আবারও দেখা দিয়েছে নাব্য সংকট। এতে প্রায়ই মাঝ নদীতে আটকে যাচ্ছে ফেরি। এ কারণে দুর্ভোগে পড়ছেন যাত্রী ও পরিবহন চালকরা। সংশ্লিষ্টরা বলছেন, ড্রেজিং এর সময় চ্যানেলের আশপাশেই পলি ফেলার কারণে সৃষ্টি হচ্ছে নাব্য সংকট। তবে এ বিষয়ে কথা বলতে চাননি বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। অবশ্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জোয়ার ভাটা সহ নানা কারণে পলি জমছে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর হাজরা চ্যানেলে। প্রতি বছরই পলি অপসারণে ড্রেজিং করা হয়, কিন্তু ড্রেজিং এর সময় অপসারিত পলি আবার ফেলা হয় নদীতে। এবারও এর ব্যতিক্রম না হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই হাজরা চ্যানেলে দেখা দিয়েছে নাব্য সংকট। এই কারণে প্রতিনিয়তই ডুবোচরে আটকে যাচ্ছে এই রুটে চলাচলকারী ফেরিগুলো। আর ফেরি চলাচল ব্যাহত হওয়ায় কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাটে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘজট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। ডুবোচরে যখন হয় তখন আর কি রোরো ফেরিগুলো আটকা থাকে আর শুধু ঠেলা চলে, তখন তো আমাদের নেয় না। ফেরি চলানো গাড়ি বন্ধ, ওই ভাঙ্গা আটকে দেয় গাড়ি, 500 আটকে দেয়। তখন তো পার্টির মালের জন্য তো ছটপট করে, তাদের মাল সময় মতো পৌঁছতে পারে না, এপারে আটকে থাকি ওপারে যে আটকে থাকে গাড়ি ঘোড়া, তখন তো পার্টি আমাদের গালি গালাজ করে। আসার পরে মনে করেন এখন তারিখ ফেরি পাই নেই, এত ভোগান্তি করে গাড়ি চালান যায় এখন। তবে এ বিষয়ে বিআইডব্লিউসি এর কোনো কর্মকর্তা কথা বলতে না চাইলেও ফেরি চলাচল নিয়ে অস্বস্তির কথা জানালেন কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক। সচরাচর রোরো ফেরিগুলোতে 12টি বাস বা ট্রাক এবং বাস সমন্বয় করে 12টি নিয়ে চলাফেরা করে, কিন্তু নাব্যতা সংকটের সময়ে 6টি বাস এবং ছোট গাড়ি নিয়ে তারা ফেরি অপারেশন কার্যক্রম পরিচালনা করতেছে। পাশাপাশি কেটাই ফেরিগুলা তারাও হাফলোড নিয়ে চলাফেরা করে। অবশ্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। ড্রেজিংটা অবশ্যই ঠিক মতো হবে এবং এমনকি এরা থেকে জাজিরাত থেকে যে নৌরোডটা আমাদের মাদারীপুর হয়ে ঢাকা গেছে, এটাও আবার খনন করা হবে যাতে আমাদের এই নৌরোডগুলো চালু থাকে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমাদের উপরে নির্দেশনা আছে এবং বিষয়টা আমরা লোকআপটার করব। রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের প্রধান এই নৌরুট দিয়ে প্রতিদিন ছোট বড় মিলিয়ে প্রায় 2000 যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, মাদারীপুর। রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপি পুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছেন আদালত। গত 13 এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় নিজ গাড়ি থেকে এলোপাতারিভাবে গুলি ছুড়লে 2 জন নিহত হয়। এই ঘটনায় 15 এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করা হলে 24 মে তার দায়িত্ব দেয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিকে। পরে 31 মে এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আটক করা হয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে। পরে গত 21 জুলাই তাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস। চট্টগ্রাম বন্দরে কোকেন আটকের ঘটনায় গ্রেফতারকৃত 6 জনের মধ্যে 3 জনকে 5 দিন এবং অন্য 3 জনকে 2 দিন করে দ্বিতীয় দফায় রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহমত আলী রিমান্ড মঞ্জুর করেন। চাঞ্চল্যকর এ মামলার 6 আসামিকে পুলিশি পাহারায় আদালতে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে গোলাম মোস্তফা সোহেল, সাইফুল ইসলাম, মেহেদি আলমকে 5 দিন করে এবং AK আজাদ, আতিকুর রহমান ও মোস্তফা কামালের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের জন্যই আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। পঞ্চাশ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সামান্য কিছু অর্থের লোভে আমাদের দেশের লোকেরাই তাদেরকে অবৈধভাবে পাসপোর্ট বানিয়ে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয় বলেও জানান মন্ত্রী। দুপুরে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। রোহিঙ্গাদের ওই যে পাসপোর্টটা দেখে আমরা তো দিই, পাসপোর্টটা তো আমরা দিই মানে জেলা উপজেলা চেয়ারম্যানেরা দেয় বা ইয়ারা চেয়ারম্যান দেয়, আমরা দেই কেন? তাদেরকে যদি আমরা না দেই তাহলে আমার জায়গাটা দখল করতে পারবে না, আর ওখানে গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে আমার বদনাম করতে পারবে না। লুক ইস্ট পলিসি বা প্রাচ্যমুখী নীতির আওতায় নেপাল, বাংলাদেশ ও ভুটানকে অন্তর্ভুক্ত করে একটি বাণিজ্য প্রস্তাব মোদির কাছে উপস্থাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নয়াদিল্লিতে রাজ্যের বন্যা পরবর্তী পরিস্থিতিতে পুনর্গঠন ও অর্থনৈতিক সহায়তার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় রাজ্যের 70% এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এ পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও অর্থনৈতিক সহায়তা জরুরি উল্লেখ করে মোদির কাছ থেকে এ ব্যাপারে ইতিবাচক আশ্বাস পাওয়ার কথাও জানান মমতা। एक लुक ईस्ट पॉलिसी है जिसमें नेपाल, बांग्लादेश, भूटान और इंडिया
एक 4 के लिए एक अच्छा बिजनेस कॉरिडोर का एक प्रपोजल भी हम लोगों ने दिए हैं। उन्होंने कोशिश करेंगे ये तो मेरे को जरूर कहा है, पॉजिटिव एश्योरेंस इसके लिए मिला है। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের একটি শিল্পাঞ্চলে ভয়াবহ দুটি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এছাড়াও আহত হয়েছেন 7 শতাধিক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 36 জন দমকল কর্মী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আহত অন্তত 520 জনের মধ্যে 66 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ ও আগুনে এলাকাটির একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে শত শত শিপিং কন্টেইনার ও গাড়ি। এছাড়াও আগুনে বন্দর এলাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল বাহিনীর 1000 খানেক সদস্য। বুধবার মধ্যরাতে প্রথম বিস্ফোরণটি ঘটে, এর কিছুক্ষণ পরেই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। বন্দর এলাকায় পণ্য সামগ্রীর একটি গুদামে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য থাকায় ওই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আসরের সবচেয়ে সফল দল ভারতকে 2-1 গোলে হারায় গোলাম রব্বানী জিলানির শিষ্যরা। 16 আগস্ট প্রথম সেমিফাইনালে আফগানিস্তান অথবা নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলার কিশোররা। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী স্বাগতিকরা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে নিপু শাওনরা, যাতে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের 31 মিনিটে অধিনায়ক শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোলের আরও কিছু সুযোগ হারালে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলার কিশোররা। বিরতি থেকে ফিরে ম্যাচের 49 মিনিটে রহিম আলীর গোলে ম্যাচের সমতা আনে ভারত, কিন্তু সিলেটের মাঠে আসা দর্শকদের হতাশ হতে দেয়নি স্বাগতিকরা। ম্যাচ শেষ হবার 5 মিনিট আগে নিপুকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ, যেখান থেকে গোল করে 2-1 ব্যবধানে দলের জয় নিশ্চিত করে আতিকুজ্জামান আতিক। রহিম আলীর পরিবর্তে হলেন পেনাল্টি এবং গোল সেই গোল করলেন বাংলাদেশ দলের আতিকুজ্জামান আতিক। পেনাল্টি থেকে সেট পিস করলেন গোলরক্ষকের ডান দিকে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন প্রজন্মকে জানাতে বঙ্গবন্ধুর বিরল ছবির প্রদর্শনী। শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি, মন্তব্য প্রধানমন্ত্রীর। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে সরকার। জঙ্গিবাদের জুজু দেখিয়ে বহির্বিশ্বের সমর্থন ধরে রাখা যাবে না, ব্রিফিংয়ে বিএনপি। আদালত অবমাননা মামলায় জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক দোষী সাব্যস্ত। দুদকের মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদকের 3 বছরের কারাদণ্ডাদেশ। সিলেট ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় প্রধান আসামি 2 দিনের রিমান্ডে। সংগঠনটির অন্তর্দ্বন্দ্বে ঘটছে একের পর এক খুনের ঘটনা, বিব্রত আওয়ামী লীগ নেতারা। এবং কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটের হাজরা চ্যানেলে ভরা বর্ষায় দেখা দিয়েছে নাব্য সংকট। মাঝ নদীতে ফেরি আটকে দুর্ভোগ চরমে, সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।